প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে থাকবেন ডাক্তার সিরাজুল, এছাড়া যুক্তরাষ্ট্র থেকে যোগ দিবেন ডাক্তার দিলীপ সরকার। দর্শক, অনুষ্ঠানের বরাবরই আমরা করোনা সংক্রমণ কোন পথে, এছাড়াও ভ্যাকসিন এবং বিশ্বে বিভিন্ন দেশ থেকে আমরা অনলাইনে সংযুক্ত করি অতিথিদের এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, করোনা অবস্থা নিয়ে কথা বলি। দর্শক, এখন আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমানে আমরা জানি যে যুক্তরাষ্ট্রে মৃতের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে এবং সংক্রমণও কিন্তু আমরা দেখেছি যে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে আবারও সংক্রমণ বাড়ছে। এই বিষয় নিয়ে আমরা এখন সরাসরি যুক্ত হব যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার দিলীপ সরকার। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এখন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ কি অবস্থায় আছে? আচ্ছা, ধন্যবাদ এনটিভি। মানে এখন আমাদের যুক্তরাষ্ট্রে সেই সংক্রমণ যেটা সেটা একই রকম আছে বা হয়তো একটু বাড়ছে, কারণ বাইরে এখন লোকজন বেড়ে গেছে। কিন্তু যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে আপনার এই মৃতের হারটা একটু আস্তে আস্তে কমছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের হাসপাতালেরও চাপটা অনেক কমছে মনে হচ্ছে। এবং তার প্রথম কারণ হচ্ছে যে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে এই 6 মাসে আমরা ডাক্তারদের আমরা অনেক কিছু জানতে পেরেছি। এই 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 রোগটা শুধু কি একটা ভাইরাস ইনফেকশন না, এই রোগটা শরীরের ভেতরে আমাদের কি করে ইনফ্লামেশন হচ্ছে। এই যে আমি হয়তো গতবার আপনার সাথে কথা বলেছিলাম যে এটা আপনার আমাদের রক্তে একটা যে রক্তের আপনার আমরা বলি যে চাকা বেঁধে যায়, যে এটা আর কি, যে থ্রম্বোসিস আমরা বলি, ডিআইসি, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তারপরে আরো কতগুলো আমরা দেখতে পেয়েছি যে আপনার এই চিকিৎসাতে যে আমরা বলি যে আমাদের যে অক্সিজেন লেভেল কমে গেছে। আগে যখন অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল তখনই সেটার চিকিৎসা হচ্ছিল। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এটা একটা সুন্দর একটা নামও দেওয়া হয়েছে, বলে হ্যাপি হাইপক্সিয়া। হ্যাপি হাইপক্সিয়া মানে হচ্ছে যে এই কোভিড-19 রোগীদের যখন অক্সিজেন আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু ওদের কিন্তু প্রথম অনেক এই সমস্ত আমাদের উপসর্গ হয় না। আমার আপনার যদি কোভিড না থাকতো, আপনি দেখতেন যে আমরা যখন ওই যে পালস অক্সিমিটার অক্সিজেন দিচ্ছি, আমরা বলি 92% কমে গেলেই, 90% কমে গেলেই কিন্তু ওদের অনেক তাদের মানে আমরা বলি যে সাপোর্টিভ থেরাপি, এই সাপোর্টিভ থেরাপি দিয়ে ওদেরকে করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা এখন এই যুক্তরাষ্ট্র হচ্ছে যে সবাই তো যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছেন। এখন এখানকার যে আমাদের যে আমরা বলি অথরিটি, যে আমাদের সমস্ত চিকিৎসা আমাদের যে অ্যাপ্রুভ করছেন, সেটা হচ্ছে এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এফডিএ কিন্তু আপনার এই কোভিড-19 জন্য কোনো একটা মানে নির্দিষ্ট কোনো মানে চিকিৎসা বা কোন নির্দিষ্ট কোনো ওষুধ এখনো সুপারিশ করেননি। এফডিএ কিন্তু এখনো বলে যাচ্ছেন যে আপনারা এই যে সাপোর্টিভ থেরাপি যেটা আপনারা করবেন। এখন যে সমস্ত ওষুধ আপনারা নাম শুনছেন, বাংলাদেশে ব্যবহার হচ্ছে, সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে, প্রথমে একটা ধরুন ডেক্সামেথাসোন একটা স্টেরয়েড, আপনি হয়তো শুনেছেন, এবং সেটা বেশ ভালোভাবে প্রথমে এসে ব্যবহার হচ্ছে এবং ওটাতে কাজ দিচ্ছে। এবং ডেক্সামেথাসোনের মানে প্রথম কাজটাই হচ্ছে এটা আমরা বলি অ্যান্টি ইনফ্লামেটরি। এই কোভিড-19 লাংসে গিয়ে যে একটা ইনফ্লামেশন তৈরি করে, সেই ইনফ্লামেশনটাকে একটু কমাচ্ছে। কিন্তু কোভিড-19 মানে ওর সরাসরি কোনো চিকিৎসা এখনো নেই। আর যেগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো আছে, হয়তো আপনারা সবাই নাম জানেন, রেমডেসিভির আছেন, আরো অনেকগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেগুলো কিন্তু এফডিএ ওই আমরা বলি যে এমার্জেন্সি ইউজ বা কম্প্যাশনেট ইউজ। আর ফাইনালি আপনারা তো সবাই শুনেছেন, সেটা হচ্ছে ওই প্লাজমা, যে 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 মানে আমরা রোগী বলি ঠিক সব বলি না, মানে যে লোকের এই কোভিড-19 অ্যান্টিবডি আছে, তার রক্ত থেকে প্লাজমাটা নিয়ে আমরা আরেকটা কোভিড-19 শরীরে দেওয়া হচ্ছে। এবং এটাই চলছে এখন। তবে এ থাকবে, আমাদের যতদিন ভ্যাকসিন না আসে আমাদের জানতে হবে যে এটা আপনার একটা রেসপিরেটরি ভাইরাস, আমাদের রেসপিরেটরি আইসোলেশন কি করে করতে হয় এবং সেটা নিয়ে আমাদের চলতে হবে।
যাচ্ছে, আমরা আবারও আসবো। এখন আমরা স্টুডিও অতিথি ডাক্তার সিরাজুল আপনার কাছে বলবো যে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি সার্বিকভাবে করোনা পরিস্থিতিকে কেমন দেখছেন? ধন্যবাদ। ডক্টর দিলীপ ইজ মাই ফ্রেন্ড। আমরা একসঙ্গে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। উই পাস্ট ইন 1972। ইটস গ্রেট টু সি হিম। এখানে খুবই ভালো লাগছে যে ডক্টর দিলীপের সঙ্গে আমি যোগাযোগ রক্ষা করতে পেরেছি, এবং আপনি এর আগেও ওকে নিয়ে আরেকটি প্রোগ্রাম করেছেন, সেই প্রোগ্রামটা পুরোটাই আমি দেখেছিলাম। এবং একটু মানে ব্যাপার হচ্ছে এর মধ্যে নস্টালজিয়া আছে একটু। দীর্ঘদিন পরে সরাসরি দেখা না হলেও অন্তত একটা সাক্ষাৎকার, সরাসরি দেখা হচ্ছে, এটা ভালো লাগছে। আর আপনি যে কথা বলেছেন যে সার্বিক পরিস্থিতি কেমন দেখছি, এখন আমাদের এখানে যে পরিমাণ পরীক্ষা করা হয়, টেস্ট করা হয়, সেই পরিমাণটা স্বাভাবিকভাবেই পৃথিবীর অন্যান্য জায়গায় যে পরিমাণ টেস্ট করা হয় সেই তুলনায় খুবই খুবই কম। আমাদের 15 থেকে 20 হাজারের বেশি টেস্ট দিনে কোনো দিনই হয় নাই। এখন এটা আরও কম। এখন প্রায় 11 থেকে 14 হাজার টেস্ট প্রতিদিন হয়। এখন তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমাদের করোনা পরিস্থিতিটা কীরকম? তা আমি সেজন্য পার্সেন্টেজটা ফলো করি। পার্সেন্টেজটা 2-3 সপ্তাহ আগে আমরা দেখতাম যে 21 থেকে 22%, 23% পর্যন্ত শনাক্ত হচ্ছে, যেই কজন পরীক্ষা করছে তাদের মধ্যে। ইদানিং দেখছি এটা 11 থেকে 13%। তো এটা সংক্রমণের বিষয়টা যেটা আছে সেটা কি কমে আসছে? এটাই কি ধারণা করব, নাকি আরও টেস্ট করলে আরও বেশি শনাক্ত হতে পারতো, সেটা ধারণা করব? কারণ এই সমস্ত লোকগুলো যাদের টেস্ট করা হচ্ছে, আমরা সার্বিকভাবে যে কমিউনিটিকে টেস্ট করে সেটা কিন্তু করছে না। যারা কিন্তু ব্যাপার হচ্ছে অসুস্থ বোধ করছে, মনে করছে তার একটা কিছু অসুবিধা হচ্ছে, তারা যাচ্ছে হাসপাতালে, তাদের টেস্ট করা হচ্ছে। কাজে সার্বিক পরিস্থিতিটা সম্বন্ধে বলা খুব কঠিন। কিন্তু বিষয়টা যেটা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও বলেছেন, সাধারণ যারা ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী, তারাও কথা বলছেন যে শীত সামনে আসছে, শীতের মধ্যে এটা বেড়ে যেতে পারে, এ ধরনের সম্ভাবনা আছে। কিন্তু বিষয়টা হলো যে এর আগে আমরা আলাপ করেছি যে পৃথিবীতে যে মৃত্যুর যে হার, সেই তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার অনেক কম। মৃত্যু যদি হতো, মৃত্যুকে তো লুকিয়ে রাখা যেত না, আমাদের বুঝতেই হতো যে মানুষ মারা যাচ্ছে। এই ইরানে যেরকম দেখেছি যে গণকবর দেওয়া হচ্ছে, ব্রাজিলে গণকবর দেওয়া হচ্ছে। একসময় নিউ ইয়র্ক সিটিতে এরকম অবস্থা ছিল যে মর্গে জায়গা পাওয়া যাচ্ছে না ডেড বডি রাখার জন্য, ঠান্ডা ঘরের মধ্যে ফেলে রাখতেছে। আমাদের এখানে সেই পরিস্থিতি কখনো হয় নাই। এবং যে সমস্ত হাসপাতালগুলো করোনা হাসপাতাল বলে ডিক্লেয়ার্ড হয়েছে, যেমন হলি ফ্যামিলি হাসপাতাল, আমি এটার পরিচালক ছিলাম। ব্যাপার হচ্ছে যে সেই হাসপাতাল গতকাল দেখলাম যে তারা করোনা হাসপাতালের পরিবর্তে স্বাভাবিক রোগী দেখার জন্য এটা আবার আগের মতো পরিস্থিতি চলে আসছে। এবং অনেকগুলি হাসপাতাল যেগুলি কোভিড হাসপাতাল ছিল সেগুলি নর্মাল হাসপাতাল হয়ে যাচ্ছে। তো এখন খুব রিসেন্ট মতামত যদি বলতে যাই, তা আমাকে কেউ কেউ বলেছেন যে গ্রিন রোডে 2-1টা হাসপাতাল আছে, হ্যাঁ, যেগুলোর রোগীর সংখ্যা এই 2-1 দিনের মধ্যে একটু বাড়তির দিকে মনে হচ্ছে। এই যে বাড়তির দিকে মনে হওয়া, এই বাড়তিটা তো বাড়তেই থাকবে কিনা সেটা বোধহয় আশ্বিন কার্তিক এই মাস দুটো আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে যদি দেখা যায় শীতের মধ্যে বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের সাবধানতা আবার কঠিনতার সাবধানতা শুরু করে দিতে হবে। ইউরোপে যেটা ঘটেছে যে কমে গেছিলো, কমে যাওয়ার পরে তারা অনেকটাই মানে হালকাভাবে চলাচল করলো, লোকজনের সঙ্গে মেলামেশা শুরু করলো, বেড়াতে যাওয়া শুরু করলো, সি বিচে যাওয়া শুরু করলো, এবং এখন দেখেন আবার ইউরোপের পরিস্থিতি। আপনার কাছে আমরা আবারও আসবো, আবারও যাবো ডাক্তার দিলীপ। আপনার কাছে বলবো যে স্টুডিওতে আপনি শুনলেন যে একটি বিষয় যে আমাদের অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হার কিন্তু অনেক কম। এই মৃত্যুর হার কেন কম? আপনি দূর থেকে তো বাংলাদেশের পরিস্থিতিকে অবজার্ভ করছেন, নিজেও এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের আলোচনায় আসছে যে শীতে এই রোগের একটা প্রকোপ বাড়তে পারে। এই দুটো প্রশ্নের জন্য আপনার কাছে কি উত্তর আছে? আচ্ছা, প্রথম যে এই বাংলাদেশে যে আপনি দেখছেন যে মৃতের হারটা অনেক কম, এটা আমাদের এই মানে ভারত উপমহাদেশে অনেক জায়গাতে এগুলো দেখা যাচ্ছে। এবং আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে প্রথম যে
এই যে মৃতের হার যেটা, এই যে আমার বন্ধু সিরাজ বলল, যে দুটো জিনিস আপনাদের দেখতে হবে। একটা হচ্ছে যে যে কজন লোক মারা গেছেন তাদের সংখ্যা তো ঠিকই আছে, কিন্তু যে কজনকে আপনি টেস্ট করেছেন সেই নাম্বারটা তো আমরা জানি না, কারণ কতজনের হয়েছে। তো সেই জন্য এটাকে বলা হয়, যেটা আমরা ইংরেজিতে বলি কেস ফ্যাটালিটি রেশিও। কেস ফ্যাটালিটি রেশিও মানে কতজনের COVID-19 হয়েছে আর কতজন মারা গেছে। মারা গেছে কিন্তু নাম্বারটা ঠিক আছে, কিন্তু কতজনের হয়েছে সে নাম্বারটা ঠিক নেই। হ্যাঁ সিরাজ, সেটা আমি যেটা বলার চেষ্টা করছি, যেটা করছি। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখনো আমরা বৈজ্ঞানিক ভাবে বলতে পারি না, কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যারা আমরা বলি যে লো সোশিও ইকোনমিক গ্রুপ, আমরা বলি বস্তিতে যারা আছে বা যারা আছে তাদের COVID-19 হচ্ছে না। কারণ COVID-19 একটা রেসপিরেটরি ভাইরাস। এটা আমরা এটাকে আপনার মানে ফ্লু ভাইরাসের সঙ্গে হয়তো আপনি মানে বলা যায় আর কি। তো সুতরাং আমাদের একটা বিরাট পার্সেন্টেজ পপুলেশন হয়তো অলরেডি ওরা ইমিউনাইজড হয়ে আছে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, স্পেশালি এই সংক্রমণ রোগের জন্য। এবং আমরা সেটা যদি ভালোভাবে দেখতে চেষ্টা করি, এই যে ডক্টর সিরাজ বলছিলেন যে নিউ ইয়র্কে কত লোক মারা গেছে, কত লোকের আপনার সংক্রমণ হয়েছে, কিন্তু এখন যদি আপনি দেখেন এখন কিন্তু নিউ ইয়র্কের অবস্থা অনেক ভালো। সেটা কেন ভালো? যে আপনি যে এই যে সমস্তগুলো যে এই লকডাউন করছেন এর জন্য হচ্ছে, যে নাকি একটা আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা যেটা বলি ইমিউনিটি, যে এই ইমিউনিটি আমরা একটা বলি হার্ড ইমিউনিটি, সেটা কি তৈরি হচ্ছে কিনা। সো বাংলাদেশ লোকের আমার মনে হয়, এটা আমিও অনেকদিন ধরে প্রথম থেকে আমি বলছিলাম যে বাংলাদেশ লোকের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কারণ এই সংক্রমণ রোগের জন্য আমরা হয়তো মানে বৈজ্ঞানিক ভাবে হয়তো বলার চেষ্টা করতে পারি, যেমন সবার এই যে যক্ষার জন্য টিবি ভ্যাকসিন, যেটা বলি BCG ভ্যাকসিন, কিছু অনেক পেপার বেরিয়েছে, যারা BCG ভ্যাকসিন নেওয়া হয়েছে ওদের আপনার এই COVID-19 সংক্রমণ কম হয়েছে। বা যাদের ম্যালেরিয়া ইনফেস্টেড এরিয়া সেগুলো সেদিক থেকে। কিন্তু আমরা এই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছি যে আমাদের এই হারটা আস্তে আস্তে একটু কমছে এখানে। তো সেই দিক থেকে মানে আমরা বলতে চাই যে হ্যাঁ সংক্রমণ ঠিকই বাড়ছে, কিন্তু আমরা যে চিকিৎসাটা এখন আমরা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আমাদের ওই যে সিরাজ যেটা বললো যে হসপিটালের চাপ কমে গেছে। হসপিটালের চাপটা কেন কমেছে? আগে যখনই রোগী আসতো তখন রোগীকে আপনি একটা রেসপিরেটরি সাপোর্ট, একটা ইন্টিউবেশন করে ইন্টেনসিভ কেয়ারে রেখে, এখন আপনার ধীরে ধীরে রোগীদেরকে দেখা হচ্ছে, অক্সিজেন লেভেল করা হচ্ছে, ওই ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে কিনা সেগুলো স্টাডি হচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করেছিলেন, আপনি কি করেছিলেন? যেটা জানি দ্বিতীয় প্রশ্নটা উত্তর আবারও আপনার কাছ থেকে নিব। তার আগে আপনি যে কথাটি বলেছেন সেই কথাটির আরো কিছু বক্তব্য আমি আমাদের স্টুডিও অতিথির কাছে শুনবো। আপনি অনলাইনে অতিথি ডাক্তার দিলীপের কাছে শুনলেন যে বাংলাদেশে উনি মানুষদের নিয়ে একটি কমেন্টস করেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার কারণে হয়তো এই সংক্রমণ সেভাবে ছড়াচ্ছে না বা মৃত্যুর হার নিয়ে সে কথা বলেছে। এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? এই বিষয়টি নিয়ে বলার বিষয়টা হচ্ছে ডক্টর দিলীপ যেটা বলেছে এটা কিন্তু এখন বলেনি, অনেক দিন আগে বলেছে, একদম শুরুর দিকে মার্চ এপ্রিলের কোনো সময় সে একটা দিয়েছিল ওই ফেসবুকে, একটা স্ট্যাটাস দিয়েছিল। কাছের বন্ধু এই জন্য হয়তো বা আপনি আগে থেকে জানেন। না, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ আছে। উনি ইন্টারন্যাশনাল যোগা থেরাপিস্ট অল ওভার দি ওয়ার্ল্ড। তো এই ফুসফুসের ব্যায়ামটা কীভাবে করতে হবে সেটা বোধহয় ওর কাছ থেকে দেখে নিতে হবে এখন। তো সেই কথাটা যখন যে আমাদের এখানে যে ভ্যাকসিনেশনের কথা বলেছে, আমাদের কিন্তু ভ্যাকসিনেশন রেট ইউরোপ আমেরিকার চেয়ে বেশি। আমাদের ভ্যাকসিনেশন রেট বাচ্চাদের এখন 90% প্লাস, বিসিজি প্রায় 100%। হ্যাঁ, এবং এটা কথা হয়েছিল প্রথম দিকেই যে বিসিজি ভ্যাকসিনেশন যাদের দেওয়া আছে তাদের হয়তো করোনা আক্রান্ত হলেও তাদের সেই প্রকটটা বোধহয় সেরকম দেখা যাবে না, এবং অন্যান্য বিভিন্ন কারণে আমাদের এখানে ব্যাপার হচ্ছে যে আমার মনে আছে আমার
টিচার ব্রিগেডিয়ার জেনারেল বলেছিলেন কর্নেল চৌধুরী, ডক্টর দিলীপের মনে থাকার কথা, উনি প্যাথোলজির উপর একটা খুব ভালো টেক্সট বই লিখেছিলেন। যে উনি সেটার কথা বলছে প্রায় 40-50 বছর আগের কথা। লন্ডনে গিয়েছেন পড়াশোনা করতে, পড়াশোনাতে গিয়ে টেস্ট করতে বলেন, টেস্ট করতে গিয়ে যে হি ওয়াজ ডেঙ্গু পজিটিভ। তখন তো ডেঙ্গুর কথা আমরা জানতামও না, তো সেই ডেঙ্গু কোত্থেকে আসলো? অতএব যে আমাদের ঘনবসতির কারণেই হোক, অথবা আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন দেওয়ার জন্যই হোক, সব ধরনের ভ্যাকসিন আমাদের এখন পাতে 10-15-20 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সবারই দেওয়া আছে, এবং এটা একটা গ্রস পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, নিয়ারলি 50% অফ দ্য টোটাল পপুলেশন। হ্যাঁ, কাজে এটা একটা পসিবিলিটি। বৈজ্ঞানিকভাবে আমাদের কেন প্রমাণিত সত্য নাই এটা ঠিক, কিন্তু ধারণা থেকেই তো বিজ্ঞান, প্রথম ধারণা তারপরে বিজ্ঞানের জন্ম। হ্যাঁ, ইমাজিনেশন ইজ ফার্স্ট। হ্যাঁ, তো সেই ইমাজিনেশনটা যেটা আছে, সেই ইমাজিনেশনটা আমার মনে হয় সত্য হতেও পারে, এটা একটা সম্ভাবনা আছে। আপনার কাছে আমরা আবার আসবো, আবারও যাবো আমাদের অনলাইন অতিথি বা ডাক্তার দিলীপ। আপনার কাছে বলবো যে উত্তরটি আপনি দিতে চেয়েছিলেন, যে আমাদের এরই মধ্যে কথা হচ্ছে যে শীতের সময় এই রোগের সংক্রমণ বাড়তে পারে, এই নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের এটা একটা যে ভাইরাস, যেটা আমরা এখনো বলছি যে এটা তো আপনার সার্স কোভিড ভাইরাস, যেটা আমার এই ফ্লু ভাইরাসের কাছাকাছি, যেটা আমরা বলতে পারি সেটা তো বাড়তে পারে। কিন্তু আমরা যে আছে গত 6 মাস বা 8 মাসে যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে আমরা কতভাবে বলেছিলাম যেটা হ্যাঁ এটা ওই ফ্লু ভাইরাসের মতো হবে, ঠিক আছে, বাংলাদেশে যখন এই গ্রীষ্মকাল চলে আসবে, যখন গরম বাড়বে, তখন হয়তো এটা কমে যাবে। কিন্তু সেটা কিন্তু কমেনি, সেটা কিন্তু আমার হয়নি। তা সেই জন্যে আমরা বলছি যে এই যে শীতের যখন আমরা দেখি যে শীতে যখন প্রকোপটা বাড়ে, তখন বাড়বে কিনা সেটা বাড়তেও পারে, নাও বাড়তে পারে। কিন্তু আমরা এখন একেবারে মনে করে ধরে রেখেছি যে এই কোভিড-19 সহজে যাবে না, যে আমাদের এটাকে নিয়ে থাকতে হবে। এবং এটাকে নিয়ে কি করে আমরা থাকবো? যে আমরা যেহেতু এটা জানি যেটা একটা রেসপিরেটরি ভাইরাস, আমরা আমাদের যে এই চিকিৎসার যে আমাদের যে জ্ঞান আছে, তা আমরা জানি এটাকে আমরা বলি রেসপিরেটরি আইসোলেশন। রেসপিরেটরি আইসোলেশন মানে হচ্ছে যে আমাদের একটা কন্টাক্ট আইসোলেশন, যেটা এটা যখন প্রথম শুরু হয়েছিল, আমাদের যখন এই 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 একটা ভয় উদ্বেগ ছিল, এটা ধোবে না, এটা করবে না, এটা করবে না, হাত ধোবে এতক্ষণ, এখানে করবে না, এই জিনিসটা আস্তে আস্তে কমেছে, যেটা কন্টাক্ট আইসোলেশন না। এবং এটা মানে ওরালও না, মানে খাবার থেকেও আমার হচ্ছে কিনা সেটা কম, কিন্তু পিওরলি এটা রেসপিরেটরি আইসোলেশন। তা আমি আমার নিজেকে আমি চেষ্টা করব যে প্রশ্ন করতে, যে এই রেসপিরেটরি আইসোলেশনটা আমি মেনে নিয়ে আমার সেভাবে থাকতে হবে। তবে শীতে যখন বাড়বে তখন আমার সেই ব্যবস্থাগুলো আমার নিতে হবে, এই রেসপিরেটরি আইসোলেশন নিয়ে আমার চলতে হবে। কারণ আমরা এখনো শিওর না যে ভ্যাকসিন কবে আসবে। আর দ্বিতীয়ত আমার বন্ধু সিরাজ তো পিডিয়াট্রিশিয়ান, সে টিকা সম্পর্কে খুবই ভালো জানে। এই টিকা যে কাজ করবে কিনা, কতটুকু কাজ করবে, হ্যাঁ এখন তো খুব স্টাডি হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, এরা দুটো বিরাট 30,000 লোককে করছে। কিন্তু প্রথম যেটা হচ্ছে যে এই শীতে আমরা বসে আছি, যদি আবার বাড়ে, ডাক্তাররা আমরা এখন জানি এটা কি করে আমাদেরকে ঠিক করে চিকিৎসাটা করা যাবে। আমাদের এখন অনেক রকম ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা দেখছি যে হাসপাতালের চাপ আমার এখন অনেক কমে গেছে, হাসপাতালের চাপ। তো আপনার যে উত্তরটা দেওয়া সেটা হচ্ছে হ্যাঁ, যদি আমরা সে বাড়ার জন্যই আমরা তৈরি, কিন্তু বাড়ার জন্য তৈরি হলেও আমরাও তৈরি কি করে, আমরা লোকজনকে বলছি এই তোমরা করবে এবং এটা নিয়েই তোমাদের চলতে হবে। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আবার আপনার কাছে আসবো। দর্শক, আবারও আপনাদের কাছে আসলাম। আমরা এখন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো দর্শক, তা হলো যে এই করোনার সময়কালে অনেক নবজাতকরা যাদের
পর্যায়ক্রমে টিকা দেওয়ার সময়টা থাকে, অনেক অভিভাবকরা কিন্তু সঠিক সময় টিকা না দেওয়ার একটি খবর আমাদের কাছে আছে। আসলে সঠিক সময়েও যারা টিকা দিচ্ছেন না বা সময়ক্ষেপণ করছেন, তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে যা আমাদের স্টুডিও অতিথি বলবে। এছাড়াও এই সময় এই শিশুদের প্রতি আসলে কিভাবে কেয়ার নেওয়া উচিত তা নিয়েও কথা বলবেন। আপনার কাছে আসবো, বলবো যে আমাদের কাছে অনেক খবরই আসে, গণমাধ্যম কর্মী যেহেতু আমরা কাজ করছি, যে অনেক নবজাতকদের টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের কিছুটা উদাসীনতার খবরও আমরা পেয়েছি। এই টিকাটা আসলে সঠিক সময়ে দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই সময়ে বাড়তি সতর্কতা হিসেবে অভিভাবকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? অভিভাবকদের জন্য এই কথাটা বলা অত্যন্ত জরুরি যে টিকাগুলো যেভাবে আমরা নিয়মিত দিচ্ছিলাম সেভাবে নিয়মিত দিয়ে যেতে হবে। এখন আমাদের প্রথম থেকে একটা আতঙ্ক মানুষের মধ্যে ছিল। মানুষের কাছে গেলে কার কাছে করোনা হয়ে গেলে কি হয়ে যাবে, এই ধরনের আতঙ্ক, সেই আতঙ্কের ভাবটা এখন অনেকটাই নেই। আরেকটা জিনিস হচ্ছে মিডিয়ার বদৌলতে যে প্রশিক্ষণটা গণমানুষের হয়েছে, যে কিভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করে করোনা আক্রান্ত থেকে নিজেকে রেহাই পাওয়া যাবে। অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের চেয়ে অনেকটা কথা ভালো এই শারীরিক দূরত্ব বজায় রাখা, সেই শব্দটা বোধহয় আরও গ্রহণযোগ্য। এবং মাস্ক পরা, অনেকে মাস্ক পরে নাকের নিচে না মাস্ক ঝুলিয়ে রেখে কথা বলে, এটা কোনো মাস্ক পরা হলো না। হ্যাঁ, ভালো মাস্ক পরতে হবে এবং মাস্ক ঠিক মতো পরতে হবে। এবং যখন টিকাদান কেন্দ্রে যাবে তখন অন্তত 4 ফিট বা 5 ফিট দূরে দূরে একজন বসার ব্যবস্থা করা, প্রায় গ্রাম পর্যায়ে এই ধরনের ব্যবস্থা করা তো কোনো কঠিন ব্যাপার নয়। হ্যাঁ, যথেষ্ট জায়গা সেখানে আছে। অতএব ব্যাপার হচ্ছে এখন যদি কোনো টিকা না দেওয়া হয়েও থাকে, সেই টিকাগুলো দিয়ে দিতে হবে। একটা জিনিস হচ্ছে যে একটা টিকার ডেট মিস হয়ে গেছে, এখন আমি কি করব? একটা কথা আছে মিসড অপরচুনিটি, অর্থাৎ যেটা দেওয়া হয় নাই, প্রথম সুযোগ পাওয়া মাত্রই সেই টিকাটা আবার দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা 6 সপ্তাহ বয়স থেকে যেই টিকা দেওয়ার নিয়ম আমাদের আছে, অথবা কোনো কোনো জায়গার মধ্যে জন্মের পরে ওরাল পোলিও দিয়ে দেয়, হেপাটাইটিস বি দিয়ে দেয়, বিসিজি দিয়ে দেয়, সেই সমস্ত প্র্যাকটিসগুলো আমাদের শুরু করতে হবে। এবং যদি কোনো শিশুর এর মাধ্যমে এই করোনা আক্রান্তকালে টিকা না দেওয়া হয়ে থাকে, তবে সেই টিকাগুলো আবার দিয়ে দিতে হবে এবং পূর্ণ মাত্রায় টিকা দিয়ে শিশু পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং নবজাতক শিশুর কথা আপনি বলেছেন যে সবচেয়ে বড় জিনিস যেটা, নবজাতক শিশুর সবচেয়ে বড় টিকা কি? নবজাতক শিশুর সবচেয়ে বড় টিকা হলো মার শাল দুধ এবং বুকের দুধ। কেন যে ইমিউনোগ্লোবিন, যে প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, অ্যান্টিবডি, হ্যাঁ, হিউমারাল অ্যান্ড সেলুলার দুটোই বলি আর কি, হ্যাঁ, এই দুটাই শাল দুধ এবং বুকের দুধে, শাল দুধে প্রায় সিক্রেটরি আইজিএ যেটা থাকে, এটা 17 টাইমস স্ট্রঙ্গার, 17 গুণ বেশি বোভাইন শাল দুধের চেয়ে, গরুর শাল দুধের চেয়ে। এবং বিভিন্ন ধরনের মানে জীবাণু সংক্রমণ, পার্টিকুলারলি এই ইকোলাই ইনফেকশন এবং আরও অনেক ধরনের ইনফেকশন, এগুলোকে প্রতিরোধ করে। এবং সেইটার চেয়ে বড় টিকা নবজাতক শিশুর কোনোটাই না। কাজেই দিয়ে যেতে হবে। ভয় হলো যে করোনা মা যদি করোনা আক্রান্ত হয়, তো এটার ব্যাপারে অন্য কথাবার্তা হয়েছে। মা যদি ঠিকমতো মাস্ক পরে, আমরা আবার আসবো, করোনা মা যদি আক্রান্ত হয়, আবার আপনি দর্শকদের জন্য বলবেন। আবার ডাক্তার দিলীপ আপনার কাছে যাব, যে বলবো যে করোনা চিকিৎসায় ইয়োগার ভূমিকা নিয়ে আমরা জেনেছি যে এর আগেও আপনি কথা বলেছেন, আপনি আপনার বিভিন্ন ওয়ে দিয়ে মানুষকে জানানোর চেষ্টা করেছেন যে ইয়োগার আসলে ভূমিকাটা, এবং এই থেরাপি নিয়েও আপনি বলেছেন, যদিও সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা এখনো হয়নি, কিন্তু এটাতে মানুষ উপকার পাবার বিষয়টিও আপনি তুলে ধরেছেন। আমাদের দর্শকদের জন্য এই বিষয়গুলো নিয়ে কি কিছু বলবেন? প্রথম হচ্ছে যে আমাদের এই যে যোগ চিকিৎসা, আমাদের যোগ তো আমাদের পরম্পরিত আমাদের চলে আসছে। আমরা যোগ সম্পর্কে একটা বাংলা কথা আমরা সবসময় বলি যে দেখো আমার সাথে যোগাযোগ রেখো, মনোযোগ দিয়ে পড়ো। মানে যোগটা হচ্ছে শরীর মনের একটা সংযোগ। এই যোগ চিকিৎসা যেটা, সেই যোগ চিকিৎসাটা এখন ধীরে ধীরে আপনার এই সারা পৃথিবীতেই এবং যুক্তরাষ্ট্রেও বেশ ভালো প্রচার হয়েছে।
এবং এটা আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ডাক্তারি বা আধুনিক চিকিৎসার একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন। এই মেডিসিনের একটা আমরা বলি সাবস্পেশালিটি, নতুন একটা সাবস্পেশালিটি তৈরি হচ্ছে। তো সেটার সাবস্পেশালিটির নাম হয়েছে ইন্টিগ্রেটিভ মেডিসিন। এই ইন্টিগ্রেটিভ মেডিসিনটাকে বলা হয় যে দ্য সায়েন্স অফ মডার্ন মেডিসিন। আজকে আমরা মডার্ন মেডিসিন খুবই সাইন্টিফিক, বৈজ্ঞানিক, এর সঙ্গে বলি উইজডম অফ ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং। এই যে আমাদের যে পরাপরিত মানে যে আমাদের একটা আছে যে এই যোগ হোক, আমাদের আয়ুর্বেদ হোক, আমাদের ইউনানি হোক, আমাদের অনেক গ্রামে আপনার অনেক রকম আমরা বলি টোটকা বলি এগুলোকে, কিন্তু তার নিশ্চয়ই কিছু হয়, তাহলে এতদিন থাকবে কেন? এই যে এটাকে একসাথে সংযুক্ত করা, এটাকে বলে ইন্টিগ্রেটিভ মেডিসিন। এই ইন্টিগ্রেটিভ মেডিসিনটা এখন এই সারা পৃথিবীতে এবং যুক্তরাষ্ট্রেও একটা ট্রেনিং প্রোগ্রাম হয়ে গেছে, যে যারা ডাক্তার, মেডিসিনের যারা ডাক্তার, তারা ট্রেনিং নিয়ে তাদের এখন আমরা বলি বোর্ড সার্টিফিকেশন, 2014-তে বোর্ড সার্টিফিকেশন হচ্ছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মানে কোভিড-19 আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, যখন আমার মানে আক্রান্ত হলাম, তখন আমার এই সায়েন্স বেসড মডার্ন মেডিসিন আমার এখানে কাজ করাতে হবে। এদের অনেক ডায়াগনস্টিক্স আছে, এদের মানে থেরাপিউটিক্স অনেক হাই, কিন্তু আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে এর একটা প্রিভেন্টিভ পার্টও আছে, যে প্রিভেনশন, আমরা যেটা প্রিভেন্টিভ মেডিসিন বলি। তখন আমি আগের বারে বলেছিলাম যে এই রোগটার একটা বিরাট প্রথা হচ্ছে যে এটা আমরা এখন দেখি যে একটা ইনফ্লামেশন, মনে আছে আমি আপনাকে বলেছিলাম ব্র্যাডিকাইনিন স্টর্ম, আমরা সাইটোকাইনিন স্টর্ম বলতাম, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন একদিন, এই যে রক্তের ভিতর রক্ত জমে যায়, ডিভিটি হয়, ভেনাস সাইডে হয়, আর্টেরিয়াল সাইডে হয়, কিন্তু প্রথমটা হচ্ছে ফুসফুস। ফুসফুসে যখন যায়, এখন আমরা যেটা দেখছি যে যোগ অভ্যাসের একটা প্রথম হচ্ছে একটা শিথিলীকরণ আসন। এই শিথিলীকরণ আসনটা হচ্ছে আমাদের শরীরটা যখন ধীরে ধীরে শিথিল হয়, তখন আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা অনেক ভালো, ওদের গতিটা বাড়ে এবং খুব মানে ডেপথটা বাড়ে। এখন আমি সিরাজের সঙ্গে কথা বলছিলাম, একদিনকে বলছিলাম যে আমাদের ফুসফুসের হচ্ছে আমাদের 6 লিটার ক্যাপাসিটি, আমাদের 1.5 লিটার থাকে এই ফুসফুসটাকে ঠিক বেলুনের মতো মানে ওপেন করে রাখতে। 4.5 লিটার আমাদের বলে, এটাকে বলে ভাইটাল ক্যাপাসিটি, আমরা ব্রিথ ইন এন্ড ব্রিথ আউট করতে পারি। এখন চিন্তা করে দেখেন, মানে সাধারণ সময় আমরা শুধু 500 সিসি মানে হাফ এ লিটার আমরা করি। এখন আমাদের সমস্ত ফুসফুসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বসে আছে। আচ্ছা, আপনি এখন প্রথম বলছেন কি আমার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে যে যখন কোভিড-19 হচ্ছে। আচ্ছা, আমরা শেখাচ্ছি কি প্রথম এই ফুসফুসের যখন ব্যায়াম করবে, আমরা এটা বলি ভলেন্টারি রেগুলেটেড ব্রিদিং। ভলেন্টারি রেগুলেটেড ব্রিদিং মানে আমাদের বাংলাতে আমরা বলি প্রাণায়াম করা। প্রাণ হচ্ছে শক্তি, প্রাণকে আপনার সংযম করা। এই যে আপনি শ্বাসটা ছাড়বেন, এই কার্বন ডাইঅক্সাইড বের করে ধীরে ধীরে আপনি অক্সিজেন নিচ্ছেন। এই যত আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারবেন, আমরা বলি তুমি যতটুকু শ্বাস নিতে পারবে তার চেয়ে বেশি শ্বাসটা ছাড়বে। 1.5 গুণ পারো, 2 গুণ ছাড়ো। যেমন আছে, আমি 2 সেকেন্ড নিলাম 1 and 2 ইন, আমি ছাড়বো 1 and 2 and 3 and 4। আমি যত আমি লম্বা ছাড়তে পারবো, ততই আমার মনে হচ্ছে আমরা দেখি যে এটাতে আমার অক্সিজেন বেশি আসছে। এখন প্রশ্ন যেটা হয় আমাদের, আমরা তো ডাক্তার, আমরা তো বিজ্ঞানিক, আমরা গবেষণা করি, আমরা কিন্তু যেটা আমরা মাপতে চাই, এই যে পালস অক্সিমিটার মেপে আমরা অনেক সময় দেখি যে অক্সিজেন লেভেলটা একটু সামান্য এদিক সেদিক হচ্ছে। তাই আপনাকে যেটা বলার দরকার সেটা হচ্ছে এই যে যোগ চিকিৎসার আমাদের প্রথমে ফুসফুসের যে ভলেন্টারি রেগুলেটেড ব্রিদিং, এর জন্য আমাদের অনেক উপকার হচ্ছে। এবং আমরা মানে এই যে মানে বৈজ্ঞানিক গবেষণা আপনি যেটা বলতে চান, সেটা আমাদের বলে কেস স্টাডি হচ্ছে, রিপোর্টেড হচ্ছে এবং পেপারও পাবলিশ হচ্ছে। আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা
আপনার একটা কন্টিনিউ স্টাডি করছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার বলবো এটা কি নিয়ে হচ্ছে এখন। আমরা আবারও কথা বলবো। আমরা একটি বিষয় স্পষ্টভাবে জানলাম যে আসলে এই যোগ চিকিৎসা অনেক বড় ভূমিকা রাখছে ডাক্তার দিলীপের কাছে, যেটা জানলাম। আপনার কাছে এখন আসবো, বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠার পরও তাদের কিন্তু বিভিন্ন রোগের সিমটম দেখা দিচ্ছে, এবং এই সিমটম কিন্তু অনেক ভয়াবহ আকার ধারণ করছে, অনেকে মৃত্যুবরণ করছেন। তো বলবো যে শিশুদের ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তাদের মধ্যেও কি কোনো রোগের উপসর্গর কোনো খবর কি আপনার কাছে আছে, যে কোনো রোগের উপসর্গ দেখা যাচ্ছে এবং এটা নিয়েও আপনার কাছে কেউ এসে পরামর্শ নিয়েছে, চিকিৎসা নিয়েছে? শিশু মৃত্যুর হার এমনিতেই খুবই কম। হ্যাঁ, বয়স্করা যেরকম করোনাতে সহসা আক্রান্ত হয়ে পড়ে, এবং সেটা হচ্ছে একটা ডেভেলপিং বডি যেটা বড় হচ্ছে, তার ফিজিওলজি, প্যাথোলজি, তার মেকানিজম হোমিওস্টেসিস, অর্থাৎ শরীরের সার্বিক যে সমতা রক্ষা, কোষ, রক্ত, মাংস, কোষের ভিতরে পানি, কোষের বাইরের পানির পরিমাণ, এটার মধ্যে পার্থক্য আছে, তারতম্য আছে। কাজে ইচ্ছা করলেই করোনা গিয়ে শিশুর ফুসফুসে গিয়ে বাসা বাঁধতে পারে না। সম্ভবত এটাই হবে যে রিসেপ্টরগুলো সেগুলো হচ্ছে করোনা ভাইরাসকে ধরতে পারে না, এবং সেই জন্য তার সংখ্যা খুব কম। শিশু মৃত্যুর হারও বিশ্বব্যাপী খুবই কম। আমরা চীন থেকে দু একটা মৃত্যুর কথা শুনেছি, নিউ ইয়র্ক থেকে দু একটা মৃত্যুর কথা শুনেছি, ইউনাইটেড কিংডম থেকে দু একটা মৃত্যুর কথা শুনেছি। কিন্তু সবচেয়ে অনেকভাবে যেটা আমি আপনাকে বলেছিলাম এক সময়, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু নিওনেটাল ডেথস হয়েছে। শিশু হাসপাতালে খুবই এই ইদানিংকালে 3-4 মাস ধরে একটি করোনা ফ্যাসিলিটিস ডেভেলপ করেছে, সেখানে রুগী ভর্তি হয়। এখন বোধহয় অন্তত 1500-র বেশি রুগী দেখা হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে 6টি শিশু মৃত্যুবরণ করেছে, তারা করোনা আক্রান্ত ছিল। এবং আমি নিজে একটি হাসপাতালে ভর্তি হয়ে করেছিলাম একটি নবজাত শিশুকে, জন্ম হওয়ার 25 দিন পরে সেই বাচ্চাটা রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ অবস্থার মধ্যে কী করবে, স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করলো। এই 7টি শিশুর, নবজাত শিশুর কথা আমি জানি, তার মধ্যে 6টি মৃত্যুবরণ করেছে, এই কথা জানা আছে। এবং বিশ্বব্যাপী এই সংবাদটি কিন্তু কোথাও নাই। অন্যান্য জায়গায় নবজাত শিশুর মৃত্যু হয়েছে, এই সংবাদ আমাদের কাছে রিপোর্টেড না। কিন্তু শিশু হাসপাতাল তার নিজের PCR টেস্ট নিজে করে, এবং তাদের একটা ভালো ল্যাবরেটরি আছে, কাজে এই তথ্যটা বিশ্বাসযোগ্য। এছাড়া শিশু মৃত্যুর আর শিশুরা যারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার পরে তাদের মধ্যে কোনো সুস্থ হয়ে ওঠার পরে কোনো ধরনের প্রতিক্রিয়া, এটা খুব বেশি রিপোর্টেড না। মনে হয় না শিশুরা আক্রান্ত হওয়ার পরে ভালো হয়ে যাওয়ার পরে তাদের খুব একটা যে অসুবিধা হয়, এই ধরনের সংবাদ আমাদের কাছে নেই। তাহলে তো এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক ভালো একটি খবর, যদিও বারবার খবর আসছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও যে যারা বয়স্ক কিংবা মধ্যবয়স্ক তাদের বা তরুণ, তাদের ক্ষেত্রেও আমাদের কাছে খবর রয়েছে যে সুস্থ হয়ে ওঠার পরও অনেক রোগের উপসর্গ দেখা দিছে, এবং তারা পরে চিকিৎসকের পরামর্শ নিয়েছে। আবারও আপনাকে আরেকটি প্রশ্ন করব যে শিশুদের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে তারা অভিভাবকদেরকে তাদের যত্ন নেয়ার ব্যাপারটা এবং আরও অন্যান্য ব্যাপারটা, কিন্তু একজন শিশু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আক্রান্ত হওয়ার পরও তার মধ্যে কোনো উপসর্গ থাকে না, তা সে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করছে, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, এবং অসুখটা মানে করোনা আক্রমণ করলো আবার সে সুস্থ হয়ে উঠল। তো এই যে একটি শিশুকে যদি করোনা আক্রান্ত হয়, অভিভাবকরা যদি কোনোভাবে বুঝতে পারে, সঙ্গে সঙ্গে কি তাকে পরীক্ষা করানো উচিত, নাকি নর্মাল চিকিৎসা দিয়েই বাসায় তাকে সেভাবে রাখা উচিত? আপনি কি মনে করেন? একটা বিষয়, এটা অনেক কথাবার্তা হয়েছে যে কখন একটি শিশু বা একটা রুগী হাসপাতালে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যতক্ষণ পর্যন্ত তার ফুসফুসে আক্রান্ত হয়ে তার শ্বাসকষ্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘরে থেকে চিকিৎসা করাটারই সমর্থন সবচেয়ে বেশি। এবং ঘরে থেকে বেশি গরম পানি খাও, গরম চা খাও, গরম জিনিস খাও, গলায় সেঁক দাও, হ্যাঁ, এই সমস্ত, এবং ফুসফুসে ব্যায়াম করো। হ্যাঁ,
এটা সব জায়গায় এটা প্রচলিত। এবং তখনই একজন লোককে হাসপাতালে যেতে বলা হয় যখন দেখা যাচ্ছে সে আর তার শ্বাসকষ্টের যথেষ্ট কষ্ট হচ্ছে, তার সাপোর্ট দরকার। হ্যাঁ, তার আগে কোনোভাবেই দরকার নেই শিশুদের ক্ষেত্রে যে অক্সিজেন ভেন্টিলেটর একটা যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্ট না না হবে হচ্ছে, একটি শিশুকে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ বাসায় পর্যন্ত থেকেই চিকিৎসা চিকিৎসকের করা সম্ভব। পরামর্শ নিয়ে নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সিরাজুল আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, পাশাপাশি ধন্যবাদ ডাক্তার দিলীপ আপনাকেও। দর্শক, অনেক বিষয় নিয়েই আমরা অনুষ্ঠানে কথা বলি, বরাবরই বলছি। আজকে শিশুদের বিষয় নিয়েও আমরা কথা বলেছি। শিশুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে শিশুদের করোনার কোনো উপসর্গ থাকলেই সেটা ফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা নিতে হবে। যদি কোনো কারণে কোনো শিশুর শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে হসপিটালাইজড হতে হবে। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় ভালো খবর হচ্ছে যে আমাদের দেশে তরুণ, মধ্যবয়স্ক কিংবা বয়সরা করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও বিভিন্ন রোগের উপসর্গ তাদের শরীরে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের শিশুদের ক্ষেত্রে কোনো রকম করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তাদের কোনো ধরনের কোনো উপসর্গ নেই। অতএব এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো খবর। আমাদের ইমিউনিটি নিয়েও কথা হলো এবং যা বলা হলো যে আসলে অন্যান্য দেশের থেকে আমাদের এই জায়গাটা অনেক শক্তিশালী। তো দর্শক, আপনাদের আজ এই পর্যন্তই। আমি আরিফুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এখনো সচেতন থাকুন।